আমি প্রথম প্রশ্ন আহ্বান করছি মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা ৪। আপনি দয়া করে প্রশ্ন উত্থাপন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আল্লাহুম্মা গফির লাহা ওয়া সাব্বিতহা, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন জনাবা দিলারা হাফিজকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন, এবং আপনাকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন, আমিন। মাননীয় স্পিকার, বিগত আপনার পরিচালনায় একজন মাননীয় সদস্য বলেছিলেন যে আপনার অনবদ্য ফুটবল খেলা দেখে তিনি আপনার প্রেমে পড়ে গিয়েছিলেন, দোয়া করছিলেন যে আপনি যদি ব্রাজিল বা ইউকেতে জন্ম নিতেন তাহলে পেলের সমকক্ষ হওয়ার সুযোগ পেতেন। আমরা দোয়া করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল না করে আমাদের দোয়া কবুল করেছেন। আপনি অভিভাবকত্ব দিয়ে আমাদের সংসদের পেলের সর্বোচ্চ আসনে আমাদেরকে পরিচালনা করছেন, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তারকাচিহ্নিত প্রশ্ন 88, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে গাইবান্ধা জেলায় সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত, উপজেলাওয়ারি হিসাব কি, যাহার প্রকৃত মুক্তিযোদ্ধা হইয়াও যাহারা ভাতা ও সনদ পায় নাই তাহাদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হইবে কিনা, হইলে তাহা কি? এই প্রশ্নটি উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমি প্রথম কথা বলছি এবং একজন সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো এই সংসদে কথা বলছি। মাননীয় স্পিকার, এই সংসদে আসার আগ্রহ, স্বপ্ন, গণতন্ত্রের স্বপ্ন, দেশপ্রেমের স্বপ্ন যিনি আমাকে দেখিয়েছিলেন, আমার সেই প্রিয় নেতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক মাননীয় মন্ত্রী, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে জানাচ্ছি এবং আগের প্রশ্নকর্তা মাননীয় সদস্য শামীম লিঙ্কনকেও জানাচ্ছি, প্রশ্নোত্তর পর্বে যা লেখা আছে সেটি বলবেন, উত্তরেও যা ছাপানো আছে এক্স্যাক্টলি সেটাই আপনি অনুগ্রহ করে পড়বেন। পরে সম্পর্কের সময় আপনারা কিছু বাড়তি কথা বলতে পারেন। এখন যেটি উত্তর হিসাবে ছাপা হয়েছে সেটি অনুগ্রহ করে পড়েন। মাননীয় স্পিকার, আমি একটু 1 মিনিট সময় চাই, শুধু 1 মিনিট সময় চাই পার্লামেন্টের বিনয়ের সাথে। মাননীয় মন্ত্রী, পার্লামেন্টের রীতি রেওয়াজ আছে যেটা আমরা ভঙ্গ করতে চাই না। কথা বলার অনেক সুযোগ আছে, রাষ্ট্রপতির ভাষণ আছে, বাজেটের ভাষণ আছে। এখন অনুগ্রহ করে যেটি ছাপা হয়েছে, সকলের কাছে বিতরণ করা হয়েছে, সেটাই আপনাকে পড়তে হবে, এটাই নিয়ম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে বলছি। মাননীয় স্পিকার, বর্তমানে গাইবান্ধা জেলার সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2316। যেমন গাইবান্ধা সদরে 438, গোবিন্দগঞ্জে 271, পলাশবাড়ি 176, ফুলছড়ি 327, সাগাদা 635, সাদুল্লাপুর 194, সুন্দরগঞ্জ 275, মোট 2316। মাননীয় মন্ত্রী, অনেক সদস্য প্রশ্ন করেন কিন্তু দীর্ঘ উত্তর থাকলে তারা তাদের প্রশ্নটি উত্থাপনের সুযোগ পায় না। তো অন্যান্য সদস্যদের প্রশ্নের উত্তর যাতে দিতে পারেন, পর্যাপ্ত সময় থাকে, সেজন্য আপনার উত্তরটি পঠিত বলে গণ্য করা হলো। জনাব শামীম কায়সার, মাননীয় সদস্য, আপনি কি সম্পূরক প্রশ্ন করতে পারেন? মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আপনার নির্দেশনা মাথা পেতে নিচ্ছি, আমি দুঃখিত। মাননীয় স্পিকার, আমি সম্পূরক প্রশ্ন হিসেবে যেটা করতে চাই তার আগে একটা ছোট্ট বিষয়। বিগত 17 বছরে আমাদের এই গুম, খুন, আয়নাঘরের পাশাপাশি আরেকটা ঘর ছিল মাননীয় স্পিকার। এটা হলো আমাদের হীরক রাজার দেশের যন্তর মন্তর ঘরের মতো একটা ঘর ছিল ফ্যাসিস্টের আমলে। যেরকম হীরক রাজার দেশের সময় ছিল যারা কৃষক বা যারা আপনার খুব হতদরিদ্র, তারা খাজনা দিতে পারছে না, ফসল নষ্ট হয়ে গেছে, তখন তারা যখন প্রতিবাদের জন্য হীরক রাজার কাছে আসতেন তখন তাদেরকে একটা যন্তর মন্তর ঘরে ঢুকিয়ে দেওয়া হতো মাননীয় স্পিকার।
এরপরে বের হওয়ার পরে যে মন্ত্রটা শেখানো হতো সেই মন্ত্রই তারা বলতো এবং সেটাই মাথা পেতে নিত। তখন মন্ত্রটা শেখানো হতো, বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভরপেট নাও খাই রাজ কর দেয়া চাই, যায় যদি যাক প্রাণ হীরকের রাজা ভগবান। তেমনিভাবে মানুষ স্পিকার আমার এলাকা সহ বিভিন্ন এলাকা আমি প্রমাণ সহ দিতে পারবো, এমনও হয়েছে যে আপনার 2009 সাল পর্যন্ত তাকে মুক্তিযোদ্ধা হিসাবে কেউ চিনত না, রাজাকার হিসাবেও চিনত না, কিন্তু 2008 সালের পরবর্তীতে দেখা গেছে যে তাকে রাজাকার বানানোর চেষ্টা করা হয়েছে। আবার অনেকে আছে সত্যি সত্যি রাজাকার ছিলেন, কোনো এক অজানা কারণে তারা গ্রেপ্তার হওয়ার পরে এবং কিছুদিন পর দেখা গেছে তারা মুক্তিযোদ্ধা হিসেবে বের হয়েছেন মাননীয় স্পিকার। তো যদি আপনার আপস মে যখন সমঝোতা হয়ে যায় তখন দেখা গেছে যে রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে বের হতো ওই মেশিনের ভেতর দিয়ে, আবার অনেক সময় মুক্তিযোদ্ধারাও যদি সমঝোতা না হয় রাজাকার হয়ে বের হতো। মুক্তিযোদ্ধা তো সমঝোতা করবেই না মাননীয় স্পিকার, তাদের রক্তের উপরে আমরা এখানে দাঁড়িয়েছি। তো মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি প্রশ্ন করতে চাই, এই যে 17 বছরের ফ্যাসিস্টের আমলে এই যন্তর মন্তর ঘরের মাধ্যমে যে সমস্ত রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়েছেন এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা রাজাকার হয়েছেন তাদের ব্যাপারে কোনো তৎপর নেওয়া হবে কিনা, ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই অমুক্তিযোদ্ধা যারা বিভিন্ন ভাবে তারা মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত হয়েছেন এ বিষয়ে মাননীয় সংসদ সদস্য বলেছেন। আমরা এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছি। আশা করি যে খুব অল্প দিনের মধ্যেই এই ধরনের অমুক্তিযোদ্ধা যারা তন্তর মন্তর দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারাও নিজেরা বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। আশা করি অল্প দিনের মধ্যে এই বিষয়ে আমরা সুনির্দিষ্টভাবে এর সংখ্যাও বলতে পারবো এবং জাতির সামনে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।